দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায়। আজ আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন যে ঢাকা শহরে এক রকমের স্থবির হয়ে গেছে আজকে, বিশেষ করে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন বিশ্ববিদ্যালয় করার দাবিতে, সেটি নিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এর সঙ্গে বিশ্ব ইজতেমা, সেটির প্রথম ধাপ শুরু হচ্ছে আগামীকাল থেকে। ঢাকার বাইরে বা অনেক জায়গা থেকে মুসল্লিরা আগে আসতে শুরু করেছে। তার সঙ্গে ট্রাফিক যে ব্যবস্থাপনা এবং সেখানে পুলিশের যে সক্রিয়তা, সেটিও খুব বেশি চোখে পড়ছে না। তার উপরে রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা কোথাও কোথাও নেমে আন্দোলনের চেষ্টা করেছে। সব মিলিয়ে এর মধ্যে আবার রাজনীতিও ক্রমশই জমে উঠছে। প্রধান উপদেষ্টা স্পষ্টত একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছাত্রদের নেতৃত্বে নতুন দল কেন প্রয়োজন এবং সেই দলটি না করতে পারলে কী ধরনের ক্ষতি হবে সেটি নিয়ে কথা বলেছেন। বিএনপির প্রধান নেতা তারেক রহমান লন্ডন থেকে আবারও বলেছেন যে তাদের বিরুদ্ধে দেশি বিদেশি নানান চক্রান্ত চলছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। কথা বলার জন্য প্রতিদিনের মতো স্টুডিওতে আমার সঙ্গে ৩ জন অতিথি যুক্ত হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত একজন যুক্ত হতে পেরেছেন, তিনি জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র তাহসিন রিয়াজ। তাহসিন রিয়াজ, আপনি আমার একমাত্র অতিথি এখন পর্যন্ত, আপনাকে স্বাগত। আমি আশা করছি কিছুক্ষণের মধ্যে যদি যানজট কমে, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি এসে যুক্ত হবেন এবং রাস্তায় যমুনা স্টুডিওতে আসতে গিয়ে প্রচণ্ড জ্যামে নিজের বাসায় ফিরে যাচ্ছেন বিএনপি ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। আশা করছি তিনিও বাসা থেকে যুক্ত হবেন। জ্যোতির্ময় বড়ুয়া বোধহয় গাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাই এবং আশা করছি আপনি খুব দ্রুতই আমাদের মাঝে এসে পৌঁছবেন। আপনাকে একেবারেই দেখতে পাচ্ছি না, রাস্তার আলো স্বল্পতার কারণেই হয়তো। আমরা একটু স্টুডিও দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি একমত হবেন কিনা, এই শহরটা হঠাৎ করেই কেমন যেন একটা দাবি দেওয়ার শহরে পরিণত হলো এবং একটি বিশেষ পরিস্থিতিতে যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার দায়িত্ব নিলেন ৮ আগস্ট, গত এই ৬-৭ মাসে যদি ভুল না করি ১.৫ শতাধিক এরকম দাবি বা আন্দোলন এই সরকারকে মোকাবেলা করতে হয়েছে। প্রশ্নটা হচ্ছে কেন, এবং এইটার পেছনে শুরুর দিকে দাবি মেনে নিয়ে কি এক ধরনের আশকারা দেওয়া হয়েছে, নাকি সরকারের নমনীয়তা অথবা পুলিশ একটু যে মানবিক আচরণ করছে সেটাকে সরকারের দুর্বলতা ভাবছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো? ধরেন ৭ কলেজের দাবি মেনে নেওয়া হলো, আপনি নিজে বিশ্ববিদ্যালয়ে ছিলেন, ফলে ৭ কলেজ ঘিরে একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। তিতুমিরের তারা কয়েকদিন আগেই নিজেরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের নাম লাগিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর প্রতিনিধি এসছে, তাকে তারা আটকে রেখেছে। এবং আমি খুবই নিশ্চিত এই দাবি মানা হইলে হয়তো আরও কোনো কলেজে সবাই বিশ্ববিদ্যালয় হইতে চাইবে। ফলে এইটা কেন হচ্ছে এবং এই শিক্ষার্থীদের উপরে আপনারা যারা জাতীয় নাগরিক কমিটি বা যারাই আন্দোলনের নেতৃত্বটা দিলেন, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব না? রিয়াজ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা দেখছেন। এবং যেটি আপনি বলছিলেন যে আসলে ইটস অ্যাবাউট 150 মুভমেন্টস, মোর দেন ইভেন। তো আসলে যেটি হয়েছে, আমরা যদি আমাদের পুরো টাইমলাইনটা দেখি ৫ আগস্টের পর, আমরা এটা খুব ভালো করেই জানি যে আসলে বিগত ১৬ বছর খুব ন্যায্য দাবি নিয়ে খুব বেশি যে মানুষ আন্দোলন করতে পেরেছে, এটি বাংলাদেশে আসলে আমরা দেখিনি। এটাই বাস্তবতা ছিল। তো খুবই স্বাভাবিকভাবে যখন পালা বদল হয়েছে, যখন নতুন দিনের সূচনা হয়েছে, মানুষ যখন দেখেছে যে আসলে নতুন একটি বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে দাবি পেশ করা যায়, আমি আসলে এইভাবে করে বলতে চাইনি, বাট আমাকে আজকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে তখন আসলে সুযোগ সন্ধানী অনেক গ্রুপ, অনেক পক্ষ, তারাও আসলে অনেকগুলো দাবি নিয়ে তারা একত্রিত হয়েছে। এখানে যদি দুটো অ্যাঙ্গেল থেকে দেখি, এর মধ্যে একটি অ্যাঙ্গেল হচ্ছে যে সত্যিকার অর্থেই যৌক্তিক দাবির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিবেচনা করি, সেখানে যৌক্তিকতা আছে। আবার যদি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখি, আপনি দেখবেন যে খুবই প্ল্যান্ড একটা ওয়েতে সরকারকে একটু অস্থিতিশীল করার জন্য কিছু পক্ষ হচ্ছে আন্দোলনগুলো বিভিন্নভাবে করার চেষ্টা করছে। তো আমি সেদিকটাতে যাচ্ছি না। সব জায়গায় ষড়যন্ত্র তত্ত্ব আমি খুঁজতে আগ্রহী না। আমার কাছে মনে হয় না যে সব জায়গায় ষড়যন্ত্র তত্ত্ব খুঁজেও খুব বেশি উপকার থাকতে পারে, অস্বাভাবিক কিছু না, সেটিকে আমরা উড়িয়ে দিচ্ছি না। তবে দেখেন যে রিসেন্টলি, মানে একদম আমরা যদি মানে কিছুদিনের চিত্রগুলো যদি আমরা দেখি, হঠাৎ করে রেল লাইন আপনার অচল করে দেওয়া, একেবারে বাংলাদেশের সবচেয়ে যদি বলি যোগাযোগ মাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র, সেটিকে হচ্ছে স্থবির করে দেওয়ার একটা আমরা
প্রচেষ্টা দেখেছি। তারপর হুট করেই আমরা দেখেছি যে আজকে যেটি আমরা দেখেছি তিতুমিরকে কেন্দ্র করে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে, 7 কলেজ তার আগে, এবং 7 কলেজের যে অন্যান্য দাবিগুলো আছে। আমি কোথাও এক জায়গায় লিখছিলাম যে কোথাও এক জায়গায় ফেসবুক কমেন্ট করতে গিয়ে আমি বলছিলাম যে দেখেন আসলে মানে কলেজ হলে সমস্যা কি, আর সেটা বিশ্ববিদ্যালয় বা কেন বানাতে হবে, মানে এই যে চর্চাটা, এই চর্চাটা কি পৃথিবীর কোথাও কোনো জায়গায় কি আসলে আছে কিনা আমি জানি না, আপনি দেখেছেন কিনা মিশু ভাই, আমার মনে হয় না কোথাও আছে। তো এই যে ভূতটা ঢোকা মাথায় যে বিশ্ববিদ্যালয়, ধরেন আপনি কলেজ নাম সরিয়ে বিশ্ববিদ্যালয়ে লিখে দিলেন, এতে কি আসলে শিক্ষার মান বেড়ে যাবে অনেক কিনা, অথবা সার্টিফিকেশনে আসলে এটাকে অনেক বেশি প্রভাব ফেলবে কিনা, আমি আসলে এটা বুঝে উঠতে পারিনি এখন পর্যন্ত। এটা কেন এই ধরনের মানে চিন্তা, আমি আসলে তাদের দাবি দেওয়ার পক্ষে বিপক্ষে আমি মত দিচ্ছি না। আমরা জানি যে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে একটা মব দেখি, পক্ষ বিপক্ষ আলাদা করে ট্যাগ করে দেওয়ার মাধ্যমে একটা মব আমরা দেখি। তো আমি সেভাবে করে বলতে চাই না, তবে আমার কাছে মনে হয়েছে যে যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন এতে আসলে খুব বেশি যে উপকার আছে আমার কাছে মনে হয় না। আপনারা বললে কি তাদের একটা যৌক্তিক সমাধানে বসা সম্ভব? ধরেন 7 কলেজের শিক্ষার্থীরা যেদিন রাস্তায় বের হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, সেদিন হাসনাতের বের হওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু জিনিসটার একটা সমাধান শেষ পর্যন্ত হয়েছে। ফলে যেহেতু আপনাদের আহ্বানে অনেক ছেলেমেয়ে রাস্তায় নেমেছিল মাত্র 6 মাস আগে, এখন কি সেই জায়গায় আপনারা কোন উদ্যোগী ভূমিকা নিতে পারেন এইসব সংকট সমাধানে? মানে সরকার একা নিশ্চয়ই এটি পারবে না। নিঃসন্দেহে দেখেন উদ্যোগী ভূমিকা তো অবশ্যই, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে করছে, জাতীয় নাগরিক কমিটি আলাদা এনটিটি হিসেবে তাদের পক্ষ থেকেও করছে। আমরা আজকে দেখেছি, আমি একটু আগেই আপনাদের যমুনা থেকেই আমি লাইভ দেখছিলাম, তিতুমিরে তারা মানে সরকার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্বশীল ব্যক্তিগণ গিয়েছেন, তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। 7 কলেজের বিষয়টিতে আমরা কিন্তু ইমিডিয়েট রিঅ্যাকশন দেখেছি। আমরা যেই সিচুয়েশন দেখছিলাম, যে সিনড্রোমগুলো দেখছিলাম সেই আন্দোলনটার, মানে এটা একটা বড় রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিতে পারতো। আমরা সেখানে হাসনাতকে দেখেছি, সে গিয়েছে, অন্যান্য পক্ষগুলোকেও, ছাত্রদের বিভিন্ন সংগঠনগুলোকেও আমরা বলতে শুনেছি, তাদের ফেসবুক পেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারাও হচ্ছে সবাইকে শান্ত থাকার জন্য তারা বলেছেন। তো আমাদের পক্ষ থেকে আসলে সব জায়গায় ইভেনচুয়ালি আপনি দেখবেন যে আপনি রেলের যে আন্দোলনটা কিছুদিন আগে আমরা দেখেছি হুট করে, সেখানেও কিন্তু হাসনাত গিয়েছে, আপনি দেখবেন সেখানেও হাসনাত গিয়েছে, তারা কথা বলেছে, জাতীয় নাগরিক কমিটি থেকেও সেখানে রিপ্রেজেন্টেশন ছিল। আসলে হয় কি, মানে অনেকে আবার প্রশ্ন করতে পারে যে আপনারা কেন যাবেন, হু আর ইউ, মানে এই প্রশ্নটা করতে পারেন অনেকে। আসলে মানুষ তো, আপনার ম্যান্ডেট কি, মানুষের আস্থার জায়গা থাকে, মানুষ ধরেন আমি হয়তো কেউই না, বাট মানুষ হয়তো আমার চেহারা দেখলে বা কারো চেহারা দেখলে হয়তো একটা বিশেষযোগ্যতা খুঁজে পায়, তো সে যদি সেখানে গিয়ে কোনো সমঝোতার চেষ্টা করে সেটা দোষের কিছু না আমার কাছে মনে হয়। তো সেটা কিন্তু অব্যাহত আছে, ইভেন বাংলাদেশের যত জায়গায় আন্দোলন হচ্ছে, আমরা হুট করে আমি দেখলাম যে খুবই অবাক করা, আমি দেখলাম যে পটুয়াখালীর মহাসড়ক হচ্ছে হাফ বেলা আটকে রেখেছে, সেখানে স্টুডেন্ট পাস আপনার দেয়নি কেন, এরকম। তো ছোট ছোট যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমরা যে ধরনের রিয়েকশন দেখাচ্ছি, এক হচ্ছে আমাদের মধ্যে পরমত সহিষ্ণুতার জায়গাটা আসলে একেবারেই কমে গিয়েছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে মানে আমরা ধরেই নিয়েছি যেহেতু এই সরকারটি একটু দুর্বল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু নরম ভূমিকায় আছে, তো এখন মানে আপনার যা দাবি আছে, আপনার ঘরের বিদ্যুৎ নাই, আপনি 5টা বাসার লোকজনদেরকে নিয়ে হচ্ছে আপনি আপনারা কি একটু গভর্নমেন্টকে ছাড় দিয়েই কথা বলেন? ধরেন এই যে এতক্ষণ আপনি অনেকগুলো কারণ বললেন, তার ভিতরে একদম শেষ সময় এসে আপনি একটি শব্দ উচ্চারণ করলেন, গভর্নমেন্ট একটু দুর্বল আইন শৃঙ্খলা বাহিনীর কারণে। ধরেন একদম সরকার গঠনের পর দিনই উচ্চ মাধ্যমিক পড়ুয়া অল্প কিছু শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও কখনো সচিবালয়ের ভেতরও প্রবেশ করেননি। এত বড় আন্দোলন, হাজার মানে সরকার হিসেবে প্রায় 1000 শিক্ষার্থী বা অন্যরা শহীদ হলেন যে আন্দোলনে, সেখানে তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে ফেললেন। সেই সাহসের পরিপ্রেক্ষিতে কদিন পরে আনসাররা মাঠে নামলেন। ফলে সরকারের মানে সরকার তো অবশ্যই মানবিক হবে নিঃসন্দেহে, আমরা আগের মতো জলকামান লাঠি মেরে ফেলবে সেটা বলছে না, কিন্তু সরকার অন্য কোনো স্ট্র্যাটেজি তো থাকতে হবে এগুলো দমন করার। নাকি সত্যি সত্যি সরকার একরকমের মানে আমি কিছু বলবো না, সো তোমরা যা ইচ্ছা করতে পারো, এরকমই একটা ভাষ্য কি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? নাকি এইসব করে নির্বাচনটাকে বিলম্বিত করারও কোনো একটা চেষ্টা থাকতে পারে বলে কেউ কেউ মনে করে? না, কেউ মনে করতেই পারে, সেটা আমি যেটা সবসময় বলি, দেখেন ভিন্ন মতকে তো আমরা আসলে আগে কখনো শুনিনি। বাংলাদেশে যে ডেমোক্রেসির চর্চা হচ্ছে এটা কিন্তু একটা বড় মানে বিষয়। আমি যে কিছুদিন আগেও আমি একটা টকশোতে কথা বলছিলাম, সেখানে বলছিলাম যে আপনার এখন দেখেন আপনি মানে কাউন্টার আর্গুমেন্টেটিভ হচ্ছে লড়াই আমরা দেখছি, এবং কখনো জাতীয় নাগরিক কমিটি বলছে, কখনো বিএনপি বলছে, অন্য রাজনৈতিক দলগুলো তাদের কমেন্টগুলো করছে। তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু মানে আপনি আচ্ছা ডেমোক্রেসিটা কেমন হবে, তার মানে কি সবাই সবসময় কিন্তু আপনি জনগণের সাফারিংটা দেখবেন না? অবভিয়াসলি আমি সেটা বলছি, সেই আপনার উত্তরগুলো আমি দিব।
তো মানে ইটস নট দ্যাট যে সবসময় আপনি হাসি মুখে কথা বলবেন, আপনার একেবারে মিষ্টি খাওয়াবেন একজন আরেকজনকে। সেখানে কটু কথা থাকবে, সেখানে সমালোচনা থাকবে, সেখানে কখনো কখনো বাদানুবাদ থাকবে, বাকবিদণ্ডতা থাকবে। এটাই তো ডেমোক্রেসির বিউটি। আমরা তো দেখি বহির্বিশ্বে, তো আমরা এই পলিটিক্যাল ডিবেটগুলো আমরা দেখি। আর আপনি যেটি বলেছেন, দেখেন আমরা আসলে প্রথমত যে আপনি যেটা দিয়ে শুরু করেছেন যে আমরা কি আসলে সরকারকে ছেড়ে কথা বলতে চাই কিনা, মোটেও তাই না। আমি একাধিক জায়গায়, ব্যক্তি হিসাবে আমি একাধিক জায়গায়, আমি যত জায়গায় কথা বলি, আমি কথাটা সবসময় বলি যে আমাদের যদি গভর্নমেন্টকে যদি আলাদা করে বলতে চাই, প্রথমত তো আসলে ভঙ্গুর রাষ্ট্র হিসাবে যে জায়গা থেকে গভর্নমেন্ট টেক ওভার করেছে, এই জায়গাতে আসলে অনেক লিমিটেশনস রাষ্ট্রেই ছিল, রাষ্ট্রের সিস্টেমে ছিল, আগে থেকেই ছিল। এবং মানে এক তো হচ্ছে আপনি দেখবেন যে 16 বছরের সিস্টেমকে রিপ্লেস করা, ইটস আ বিগ ডিল। এটা মানে জোক না। ইভেন যতগুলো মন্ত্রণালয়, যতগুলো ইনস্টিটিউট, যতগুলো কমিশন, সবগুলোকে তো আমরা ভঙ্গু হিসাবে পেয়েছি, মানে গভর্নমেন্ট ভঙ্গুর হিসাবে পেয়েছে। তো এগুলোকে হচ্ছে মানে এগুলোকে ঠিকঠাক করা, এই ঠিকঠাক করা অবস্থায় এতগুলো মোব। আপনি যে কথাটা বলেছেন যে উচ্চ মাধ্যমিক, আমি খুব মানে আমার স্মরণ পড়ছে, এই উচ্চ মাধ্যমিক আন্দোলনের সময় একজন ভদ্রলোককে হচ্ছে সাংবাদিক কর্মীরা জিজ্ঞেস করেছিল যে আপনি কোথা থেকে এসেছেন, কোন কলেজের। তিনি কলেজের নাম বলতে পারছিল না। তো এটা তো বোঝা যায় যে আসলে এই মুভগুলো আমরা ইমিডিয়েটলি যে এই মুভগুলো দেখেছি রাষ্ট্রে, তো এই মুভগুলো অনেকগুলোই আসলে মানে প্ল্যান্ড কিছুটা মানে মুভিং ছিল। এই মুভগুলো মানে শুধুমাত্র যে আসলে দাবি বা ন্যায্যতার কথা বলতে আসলে তারা মানে ঢাকায় এসেছে, ব্যাপারটা এমন নয়। বরং হচ্ছে যে তারা রাষ্ট্রকে হচ্ছে অস্থিতিশীল করা, গভর্নমেন্টকে অ্যাটাক করার জন্য তারা এসেছিল। সেম গোস টু ধরেন আদার যে বিভিন্ন সময় আমরা যে ডিবেট ইয়াগুলো দেখেছি, মুভমেন্টগুলো দেখেছি। তো সরকারকে মোটেও আমরা ছাড় দিয়ে কথা বলতে রাজি না। সরকার, আমি ইভেন অনেক জায়গায় বলার চেষ্টা করেছি যে এটা স্ট্র্যাটেজিক্যাল, অবভিয়াসলি কঠোর হওয়া উচিত। এবং শুধু কঠোর না, আপনাকে আসলে হয় কি, আপনি যখন দুর্বলতা প্রদর্শন করবেন, আপনি যখন ছাড় দেওয়ার নীতি শুনবেন, তখন যেটা হবে যে ওই যে যেটা হচ্ছে যে সকাল নাই বিকাল নাই রাস্তাঘাটে যে যেভাবে পারছে দাঁড়িয়ে পড়ছে। এভাবে করে তো রাষ্ট্র চলতে পারে না। আর রাষ্ট্রের কিন্তু এই ম্যান্ডেট কিন্তু আছে, রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র যদি দেখে তার রাষ্ট্রের নাগরিকদের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা আপনার কিন্তু আপনার সময়ের ক্ষতিও, আপনি যে জ্যাম জট হচ্ছে যে আপনাদের মানে বিভিন্ন অর্থনীতির ক্ষতি, এটা তো বড় ক্ষতি। তো এটাকে মোকাবেলা করার জন্য তো একটা বিরতি নেই, কারণ আমার আরো দুজন অতিথি তারা কেউই এখনো যুক্ত হতে পারেননি। দর্শক, আমরা আশা করছি যে বাকি দুজন অতিথি নিপুণ রায় চৌধুরী, বিএনপি নেতা এবং আইনজীবী, সুপ্রিম কোর্ট ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াকে নিয়ে বিরতির পর ফিরছি। আমাদের সঙ্গে থাকবেন একটু। দর্শক, বিরতির পর স্বাগত রাখবার। আমরা 24 ঘন্টায় কথা বলছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। নিপুণ রায় চৌধুরী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি। আপনাকে স্বাগত। আমরা এই শহরের দাবি দাওয়ার নিয়ে কথা বলছিলাম, এবং ধরেন এই যে 7 কলেজের বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে, কিভাবে করা হবে। সেই অবস্থার ভিতর থেকেই আজকে তিতুমিরের শিক্ষার্থীরা আবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন শুরু করেছেন, এবং সেটাতে তারা খুবই কঠোর অবস্থানে। ফলে যে এত দাবি দেওয়া, এরকম একটু অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে সামলাবে, নিপুণ চৌধুরী? ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত যে সকল আলোচক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমাদেরকে একটা বিষয় আমরা অনুধাবন করতে পারছি যে স্বৈরাচার সরকারের পতনের পর রাজপথে ছাত্র জনতা এবং সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং জনতা সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করছি, এবং স্থিতিশীলতা যাতে বজায় থাকে তার জন্য বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের এক আলোচক বললেন, হ্যাঁ, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা যেটা লক্ষ্য করছি যে তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে এবং অভিজ্ঞতার স্বয়ংসম্পূর্ণ অভিজ্ঞতারও ঘাটতি রয়েছে, এবং একই সাথে আওয়ামী দোসর যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, মুষ্টিমেয় কিছু লোক পালিয়েছে, কিন্তু আপনার প্রত্যেকটা সেক্টরে এখনো কিন্তু আওয়ামী দোসররা কিন্তু আছে। সেটা আপনার বিচার বিভাগ বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটি সেক্টরে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এখন আওয়ামী দোসররা আছে। তো চলমান কিন্তু আছে আমাদের দেশের এই জনতার গণ অভ্যুত্থানের এই সফলতাকে ব্যর্থ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখানে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের আসলে সকলেরই বুঝতে হবে যে আমরা এই যে দীর্ঘ 17 বছর যাবৎ গণতন্ত্রহীনতা এবং বাক স্বাধীনতাহীনতা, শুধু তাই নয়, একমাত্র বাংলাদেশের গণতন্ত্র
নেতৃত্বের মানে লেশ মাত্র যেখানে ছিল না, সেই জায়গাটা ক্লান্তিকাল আমরা অতিক্রম করেছি। এখানে সকলকে ধৈর্য সহকারে বিচক্ষণতার সাথে সকলকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের সাথে জনগণের স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরকারের ভিতরেও যেমন এক ধরনের সরকার নিরপেক্ষতা নিয়ে এক ধরনের প্রশ্ন উঠে আসছে, একই সাথে আইন শৃঙ্খলার দুর্বলতা এবং প্রত্যেকটি মানে কথায় কথায় এক একটা দাবি নিয়ে রাজপথে নেমে আসা, প্রতিরোধ করা, এই কালচার থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে এটা দেশের জন্য খুবই অশনি সংকেত। সেই জায়গা থেকে নিপুণ রায় চৌধুরী, আপনি বলছিলেন, নিপুণ রায় আপনাকে একটু থামিয়ে একটা প্রশ্ন করতে চাই দিদি। আপনি বলছিলেন যে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র, জনাব তারেক রহমান একই অভিযোগ করেছে যে বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। প্রশ্ন হচ্ছে কি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কে করছে, এবং এই অবস্থায় বিএনপির মতো এত জনপ্রিয়, এবং আমরা জানি যে নিশ্চিতভাবে নির্বাচন হলে বিএনপি এখন অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাওয়ার কথা, এই ষড়যন্ত্র করে আসলে বিএনপির কি ক্ষতি কে করবে, কিভাবে করবে? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করে এবং আপনারা সকলেই জানেন যে জাতীয়তাবাদের রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র কিন্তু এখন থেকেই না, দীর্ঘ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জাতীয়তাবাদের রাজনীতি প্রতিষ্ঠা করেন সেই তৎকালীন সময় থেকে জাতীয়তাবাদের রাজনীতিকে ধ্বংস করার জন্য এবং বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তৎপর। কেন? কারণ জাতীয়তাবাদের রাজনীতিতে আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা বিএনপি করি, আমরা দেশ এবং দেশের জনকল্যাণে কাজ করি এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এবং আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। আমরা ভোটের অধিকারে বিশ্বাস করি, কারণ বিএনপি যতবার নির্বাচিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এবং বিএনপিকে কখনো পররাষ্ট্রনীতি ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতি বিএনপি কখনো করেনি, এবং সেখানেও দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করেছে বিগত দিনে যখন ক্ষমতায় ছিল। সেই জায়গা থেকে দেশি বিদেশি চক্রান্তকারীরা যারা অন্য কোনো দলের মাধ্যম দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করতে পারতো খুব সহজে, জাতীয়তাবাদের নেতৃত্বের মাধ্যমে সেটা কখনোই সম্ভব নয়। যার কারণে বিএনপির উপর সবচেয়ে বেশি যেমন জনগণের আস্থা, এবং বিএনপিকে ভয় পায় সকল রাজনৈতিক দল বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী প্রতিপক্ষ বলেন। এরা এখন বিএনপিকে এক ধরনের মানে, কারণ বিএনপিকে ভেঙে কিংবা বিএনপিকে দমিয়ে কোনো কিছু হাসিল করা সম্ভব না দেশের স্বার্থের বিরুদ্ধে। যে তো আমরা তো দীর্ঘ 17 বছর গুম খুন হত্যা মামলা নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে যায়নি, আমরা পালিয়ে যাইনি। হ্যাঁ, সেই জায়গায় জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা যেমন সক্রিয়ভাবে রাজপথে আছে, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের কিছু সংখ্যক নেতৃবৃন্দরা বিতর্কে জড়িয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু বিএনপি কঠোর হস্তে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে। এই যে মানে মানুষের জন্য কাজ করা, গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করা এবং দেশের মঙ্গলে দেশের স্বার্থে কাজ করার যে দৃঢ় প্রত্যয়, এবং তারেক রহমান তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি তার নেতৃত্বের মাধ্যমে দেশে না থেকেও বিদেশে থেকেও তিনি সেটা প্রতিষ্ঠা করেছেন তার নেতৃত্বের। একদম পরিষ্কার। আপনাকে একটু থামায়, আমাদের সঙ্গে মাত্র যুক্ত হতে পেরেছেন স্টুডিওতে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী। দাদা স্বাগত, আপনাকে অনেক কষ্ট করে এসেছেন। আমরা দুটো বিষয় নিয়ে কথা বলছিলাম, প্রথমটা তো হচ্ছে যেটির কারণে আপনি সাফার করলেন, যানজট, সেটি নিয়ে আপনার কাছে ছোট করে একটু শুনতে চাই যে এত দাবি দাওয়া যে এখন উঠছে 1.5 শতাধিকের বেশি, একটু আগে তাসিন খুব সুন্দর করে বলছিল, তার একটা বড় কারণ কি যে নির্বাচিত সরকার বা শক্তিশালী কোনো সরকার আসলে এই দাবিগুলো উত্থাপন করা যাবে না, সেই কারণে নাকি এটা সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে, এটি একটি জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে নতুন একটা দল গঠন করার ঘোষণা এসছে, ফেব্রুয়ারিতে তাসিনরা নতুন দল ঘোষণা করবেন, এবং সেই দল নিয়ে আজকে প্রফেসর ইউনূস, যিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি এক ধরনের সমর্থনই ব্যক্ত করেছেন যে ছাত্রদের কেন একটা দল থাকা জরুরি, এবং এটি না থাকলে আবার প্রশাসন থেকে শুরু করে তারা আগের মতো সুবিধা নিতে পারে। ফলে এটি কি এক ধরনের সরকারের পৃষ্ঠপোষকতায় একটা দল তৈরি হচ্ছে, যে অভিযোগ বিএনপি করে আসছিল সেই অভিযোগকে খানিকটা সত্যতা দেয় কিনা?
ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নের উত্তর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আসলে এখন এমন একটা অবস্থা, সেটা হচ্ছে বাঁধ ভাঙা জোয়ারের পানির মতো করে যে পরিস্থিতি তৈরি হয়, ঠিক সেরকমের একটা পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ প্রত্যেকে মনে করছে যে এইটাই হচ্ছে আসলে যদি কিছু পাওয়ার হয় সবচেয়ে উত্তম সময় হচ্ছে এখন, যদি আমরা কোনো কিছু আদায় করে নিতে পারি। সেটি রাজনৈতিক সরকার আসলে পারা যাবে কি যাবে না সেটা আসলে প্রশ্নটা পরে। মানুষ ধৈর্য ধরতে চাইছে না, মানুষ যা চাওয়ার যা পাওয়ার এখনই করে নিতে হবে, এরকম একটা ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে এটা তো সত্যিই যে নির্বাচিত সরকারের যে স্ট্যান্ডটা থাকবে, তাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট থাকবে, বা তাদের নিজেদের যে বোঝাপড়া, সেই বোঝাপড়া অনুযায়ী আসলে কোনটা তারা অনুমোদন করবেন করবেন না সেটাতে শক্ত একটা অবস্থান নেওয়ার মতো সুযোগ আছে। এখন তো আমরা কোনো রকমের স্টেটের পক্ষ থেকে ধরেন কোনো রকমের মন্তব্যই তো পাচ্ছি না, মানে অ্যাটলিস্ট যে একটা কমেন্ট আসবে যে হ্যাঁ এই দাবিটার পরিপ্রেক্ষিতে এটা হবে, সে স্ট্রেট ওয়ে পাচ্ছেন না। ঘুরিয়ে ফিরিয়ে কোনো কোনো ক্ষেত্রে আপনার খুবই নতজানু পরিস্থিতি, এক ধরনের মেনে নেওয়া, এই আচরণই কিন্তু আমরা শুরু থেকে দেখছি। অর্থাৎ খুব স্ট্রং স্ট্যান্ড নেবে যে না এটা হচ্ছে না, এটা তো এই দাবিটা তো মেনে নেওয়া যাবে না। সব দাবি তো মানতে গেলে তো আর স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন চালানো বলে কিছুই থাকবে না। কিন্তু এখন ধরেন এই যে খুব হাস্যকরভাবে আজকে মিডিয়াতে দেখছিলাম, সেটা হচ্ছে 7 কলেজের নাম 36শে জুলাই বিশ্ববিদ্যালয় করা হবে। 36শে জুলাই নিয়ে আমাদের আবেগ থাকবে, আমাদের গণঅভ্যুত্থানকে অস্বীকার করার কোনো কারণ নেই। তাই বলে 36শে জুলাইয়ের নামে একটা বিশ্ববিদ্যালয় করে আবার 7টা কলেজকে অধিভুক্ত করতে হবে, এই ধরনের দাবিগুলো তো আসলে খুবই হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে। বাকিরা কি আন্দোলনে ছিল না, তাদের নাম কেন এটি হবে না? সেটাই বলছি যে পুরো ব্যাপারটাকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও সেই একই চর্চা, একই রকমের 71কে ঘিরে যেরকম আমরা এটাকে অনেক রকমের প্রশ্ন, বাণিজ্যিকীকরণ, অনেক প্রশ্নের মধ্যে ফেলেছি, অথচ এটাকে তো এই জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না। এটা তার নিজের গুরুত্ব নিয়ে 71কে অস্বীকার করা কিংবা নানান ধরনের প্রশ্নবিদ্ধ করা, এই জায়গাগুলো তো নিয়ে যাওয়ারই প্রয়োজন ছিল না। 24 নিয়েও একই রকমের এই ঘটনায় ঘটবে, একটা পর্যায়ে গিয়ে তো একটা অংশ তো সমাজের মনে করবে যে হ্যাঁ না, এই 24টাকে দেখিয়েই এক ধরনের সুবিধা আদায় করা হয়েছে। সেটা তো হচ্ছেও ক্ষেত্র বিশেষে, শিক্ষার্থীরাও নানান ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন, সেই সমস্ত কথাগুলো তো আমাদেরকে শুনতে হচ্ছে, সেটাও গ্রহণযোগ্য নয়। আর দ্বিতীয় প্রশ্নের যেটি বললেন, নতুন রাজনৈতিক দল কি রাষ্ট্রে বা সরকারের কোনো পৃষ্ঠপোষকতা পাচ্ছে কিনা, এক ধরনের আলোচনা কিন্তু শুরু থেকেই আসে যে কিংস পার্টি করার কোনো রকমের প্ল্যান চলছে কিনা, এই ধরনের গুজব তো আসলে অনেক দিন ধরে আছে। এখন উনি হয়তো এটা রেটরিক হিসেবে বলেছেন, জাস্ট প্রণোদনা হিসেবে বলেছেন না সরকারি উদ্যোগে আসছে, সেটা এখনই বলে দেওয়া মুশকিল। তবে ওনার নিজের একটি শিক্ষার্থীদের নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করার বা স্টুডেন্ট উইং করার এক ধরনের প্রচেষ্টা তো ইতিপূর্বেও ছিল, সে নিয়েও কিন্তু কানাঘোষা আছে। উনি সেটাই ওনার মতো করে সাজাচ্ছেন কি না, না শিক্ষার্থীরা নিজেদের মতো করে দাঁড়াচ্ছে, সেটা শিক্ষার্থীরাই সবচাইতে ভালো বলতে পারবে। কিন্তু এই আলাপগুলো পরিষ্কার হওয়া প্রয়োজন। সরকার থেকে 2 জন উপদেষ্টা, শিক্ষার্থীরা যারা 2 জন উপদেষ্টা আছেন, নাহিদ এবং আসিফ, ওনারা পদত্যাগ করবেন। 3 জন আছে, সরি 2 জন পদত্যাগের কথা আমরা মিডিয়াতে শুনলাম, দেখলাম, সেটা পত্রিকাগুলো নিউজ করেছে যে তারা শীঘ্রই পদত্যাগ করবেন, ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করবেন। রাজনৈতিক দল গঠন করার এখতিয়ার কিংবা তাদের অধিকার সেটা তো হচ্ছে আছেই, সেটা আমাদের রাষ্ট্রীয় আইনের মধ্যেও স্বীকৃত এবং সংবিধানের দ্বারাও স্বীকৃত, তার সংগঠন করার অধিকার সবারই আছে, সব নাগরিকের আছে। সেটা তারা বোঝাপড়া অনুযায়ী রাজনৈতিক গ্রুমিংটা কীভাবে তৈরি করবেন, নিজেদেরকে আরও কীভাবে পোক্ত করবেন, সেগুলোর উপরে আমাদের ভবিষ্যৎটা নির্ভর করবে। যে উদ্দেশ্যের কথা আমরা বলছি যে আবারও সেই আমলাতন্ত্রের একই রকমের সুযোগ নেওয়া, সেটাই ছাত্র রাজনীতি আদৌ ঠেকাতে পারবে কিনা, তাদের সেই গ্রুমিংটা আছে কিনা। পলিটিক্যাল তো গ্রুমিংয়ের প্রশ্ন। আমি হঠাৎ করে কালকে মনে হইলো যে একটা পার্টি করলাম, সেই পার্টি তো করাই যায়, কিন্তু সেই পার্টি পারপাস সার্ভ করবে কিনা, সেই ট্রেনিংটা তাদের আছে কিনা, টেকসই হবে কিনা, সেগুলো হচ্ছে ভবিষ্যতে বলে দেবে। জি জি, তাহসিন আপনার কাছে একটু এই প্রশ্নটা নিয়ে আসতে চাই। আজকে প্রফেসর ইউনূস, নোবেল জয়ী আমাদের প্রধান উপদেষ্টা, তিনি যেভাবে সমর্থনের কথা বলেছেন, কিংবা তিনি এর আগেও স্পষ্ট করেছেন যে কারা তার নিয়োগকর্তা, সেখানে শিক্ষার্থীদের দিকে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকেই তিনি ক্রেডিটটা দিয়েছেন। ফলে এইটার ফলে কি এক ধরনের কি বলে একটা ভালো উদ্যোগও যদি জাতীয় নাগরিক কমিটি নেয় বা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে নেওয়া হয়, সেটা খানিকটা সমালোচনার নতুন করে জন্ম দিচ্ছে কিনা? এবং ব্যারিস্টার বড়ুয়া যেটা বলছিলেন যে প্রফেসর ইউনূসের একটা ছাত্র সংগঠন বা একটা সংগঠন করার এক ধরনের ইচ্ছা বা প্রচেষ্টা আগেও পরিলক্ষিত হয়েছিল, ফলে এ দফায় তিনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সেটি বাস্তবায়ন করছেন কিনা আপনাদের মাধ্যমে? আচ্ছা, ধন্যবাদ। এটি দুটি দিক আছে। একটি হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক যদি ভাবি আমরা, যে ডক্টর ইউনূসের ইন্টেনশনটা কি। তো
তো প্রফেসর ডক্টর ইউনূসের ইন্টেনশনটা আসলে আমরা দেখেছি 1/11-এর সময় আমরা তার একটা রাজনৈতিক দলের প্রচেষ্টা আমরা দেখেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমরা এটার কিন্তু কোনো উদ্যোগ আমরা কিন্তু এটাকে আর সামনে প্রসারিত হতে দেখি নাই। তো অনেক আগের একটা এক্সাম্পলকে ধরে আমরা এটা আসলে এই এক্সাম্পলের উপর দাঁড়ায় থাকার সুযোগ কম, যে তার মধ্যে ইন্টেনশনটা আছে যে তিনি একটা ছাত্র সংগঠন করবেন। তিনি তো আসলে মানে তার যতগুলো উদ্যোগ ছিল বাংলাদেশে মানে এই গভর্নমেন্টে আসার আগেও, এটা তো একেবারে আপামর জনতাকে নিয়েই ছিল, এবং মানে উনি কিন্তু ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, এটা তো আমরা নতুন করে বলার অক্সফোর্ডের মতন জায়গায় বড় বড় ইউনিভার্সিটিতে তিনি কনভোকেশনে স্পিচ করেন। তো তার জায়গাটা আসলে আমরা মানে তিনি ছাত্রদের নিয়ে কাজ ইতিমধ্যে করেনি, তো এটাকে আলাদা করে নতুন করে ভাবার সুযোগ নেই। আর দেখেন ফিনান্সিয়াল টাইমসের তার যে বক্তব্য, তার বক্তব্যের দুটি দিক আছে কিন্তু, মানে আমরা কেন যেন একটা দিক নিয়ে কথা বলছি। তিনি প্রথমত তিনি মানে এই দল তার মাধ্যমে হচ্ছে, তিনি এটাকে সহযোগিতা করবেন এই ধরনের কোনো কিন্তু কথা তিনি বলেননি। আমি বক্তব্যটা পুরোটা সরাসরি পড়েছি। তিনি যেটা বলেছেন যে ছাত্ররা একটা দল করতে পারে বা করবে, এবং সেই দলটা কেন প্রয়োজন এই প্রয়োজনটাও তিনি বলেছেন অনেকটা একেবারে স্পষ্ট। তো তিনি ক্লিয়ারলি এটা স্পষ্ট করে বলছেন তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছেন সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এই যে সুযোগ খুঁজছে বলতে গেলেই এটা তো বিএনপির লোকজন মনে করতেই পারে যে এটা তাদেরকে তিনি ইঙ্গিত করছেন, ফলে এইখান থেকে কি -2 বা যে কথাগুলো এতদিন বলা হতো সেটার একটা আলোচনা চলে আসে কিনা তাহসিন? না, আমরা এইভাবে দেখছি না ব্যাপারটাকে। ব্যাপারটা হচ্ছে যে একটা রাজনৈতিক উদ্যোগকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন এখানে। আর আপনি যেটা বলেছেন যে ইঙ্গিতের কথা আপনি বলছেন, দেখেন এই ইঙ্গিত এখন এটা আসলে কি বিএনপি যদি নিজের ঘাড়ে নেয়, এটা তাদের সংকীর্ণতা সীমাবদ্ধতা আমি মনে করব। এটা আসলে ডক্টর ইউনূস কিভাবে করে, এবং আমি যেটা বলছিলাম একটু বললেই ক্লিয়ার হয়ে যাবে আরেকটু। এবং এই বক্তব্যেই ফিনান্সিয়াল টাইমসের ইন্টারভিউতেই তিনি আরেকটা অংশে এটি বলেছেন, নির্বাচনের প্রশ্ন যখন এসেছে ওনাকে স্পষ্ট করে জিজ্ঞেস করা হয়েছে, নির্বাচনের প্রশ্নে তিনি বলেছেন যে তিনি যেই জাতীয় ঐক্যের জায়গা তৈরি করেছেন, দেখেন ওনার কিন্তু মেসেজ ক্লিয়ার, উনি যে জাতীয় ঐক্যের জায়গা তৈরি করেছেন তার মানে জাতীয় ঐক্য কাদের মধ্যে হয়েছে? সবগুলো পলিটিক্যাল পার্টির মধ্যে হয়েছে। তো এই জাতীয় ঐক্যকে তিনি মানে সমুন্নত রাখতে চান বা ধরে রাখতে চান, এটাকে ধারণ করতে চান। তো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। তার মানে যদি জাতীয় ঐক্যকে সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস ধরে রাখতে চান বা এটাকে যদি উনি টিকিয়ে রাখতে চান, তাহলে তিনি অবশ্যই এখানে নিরপেক্ষ থাকবেন। তো কিছুক্ষণ আগেই নিপুণ আপা বলছিলেন নিরপেক্ষতার একটা প্রশ্ন এসেছে, তো নিরপেক্ষতার প্রশ্নের উত্তরটাও তিনি এই ইন্টারভিউর মাধ্যমে দিয়েছেন। আর আরেকটা অংশ একটু বলে নিই, সেটা হচ্ছে যে দেখেন মানে আমরা যেই জায়গাটাতে আসলে বারবার কনফিউজড হই, মানে রাষ্ট্রের জনগণ যে জায়গাটাতে বারবার কনফিউজড হচ্ছে যে মানে রাষ্ট্রে থেকে দলটি প্রতিষ্ঠিত হবে কিনা, মানে 3 জন উপদেষ্টা এরকম কিছু হবে কিনা। দেখেন আজকে কিন্তু নাহিদ যে বক্তব্যটা দিয়েছেন, উপদেষ্টা নাহিদ, উনি কিন্তু স্পষ্টভাবে কথাগুলো বলেছেন যে যদি তার দলে আসতেই হয় তিনি এখান থেকে পদত্যাগ করে আসবেন। দেখেন এটা শুধু তার দাবি না, জাতীয় নাগরিক কমিটি থেকে যেই নতুন রাজনৈতিক দলটি আসবে, জাতীয় নাগরিক কমিটি কি নিজে চাইবে না যে তিনি বিতর্কের ঊর্ধ্বে থাকুক? মানে আমার কি এটা মনে হওয়ার সুযোগ আছে কিনা, বা আমরা আসলে এইভাবে ভাববো কিনা, ভাবার সুযোগ আছে কিনা যে জাতীয় নাগরিক কমিটি একটা দল করবে, দলের শুরুতেই একটা বিতর্ক থেকে যাবে, সেই তো বরং চাইবে যে সেই বিতর্ক থেকে সে ঊর্ধ্বে থাকতে। দেখেন জাতীয় নাগরিক কমিটির দাবি এরই মধ্যে আপনারা বিতর্কিত হন নাই না, এটা আসলে দেখেন ধরেন মুজিববাদ জিয়াবাদ কোনোটারই থাকবে না, জিয়াবাদ বলে কোনো প্রসঙ্গত বা কোনো আইডিওলজিতে আমরা আমাদের রাজনীতিতে দেখি নাই, এমনকি বিএনপিও সেটি কখনো সেল করার চেষ্টা করে না। দেখেন এটা এই বক্তব্যটা যেটি আমরা আমাদের আহ্বায়কের মাধ্যমে যে বক্তব্যটি পেয়েছি, এটার প্রাসঙ্গিকতাটা কোথায় ছিল? দেখেন আমরা এটাকে খুব লিটারাল মিনিং নিয়ে দেখেছি। আসলে উনার আগের বক্তব্য পরের বক্তব্য, আপনি যদি পুরো বক্তব্যটা একটু ভালো করে দেখেন, উনি যেটা বলার চেষ্টা করেছেন যে আমরা মুক্তিযুদ্ধের পর আমরা কি দেখেছি যে একেবারে একটি ব্যক্তি কেন্দ্রিক সবকিছুকে আমরা পরিষ্কার। আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমি একটু নিপুণ রায় চৌধুরী, নতুন দল নিয়ে বিএনপি এত চিন্তিত কেন, বা তারেক রহমান সাহেব বা অন্যরা যে ষড়যন্ত্রের গন্ধ আপনারা পাচ্ছেন, তার ভিতরে বিদেশি ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্রের পাশাপাশি অনেক বিএনপি নেতা স্পষ্ট করছেন যে সরকারের নিরপেক্ষতা নিয়েও। ধরেন আমরা দেখেছি ডক্টর কামাল হোসেনের মতো মানুষ, কাদের সিদ্দিকীর মতো মানুষ, বদরুদ্দোজা চৌধুরীর মতো মানুষ, ডক্টর ফেরদৌস কুরেশি, মান্না ভাই কিংবা পার্থ, ববি হাজ্জাজ, তারা সবাই বের হয়ে গিয়ে নতুন দল করেছে, কিন্তু তাতে তো বিএনপি অথবা পুরনো দল আওয়ামী লীগের খুব মৌলিক কোনো ক্ষতি হয়নি। ফলে এই তরুণরা যদি একটা নতুন দল করে, সেটা নিয়ে বিএনপি এত মাথা ব্যথা কেন? বিএনপি কেন সেটিকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে না বা ওয়েলকাম করছে না?
ধন্যবাদ মিশু ভাই। আমি আপনাকে ক্লিয়ার বলতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন কেউ যদি নতুন দল করেন তাতে আমরা স্বাগত জানাই, এবং এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি। হ্যাঁ, যে একটি নতুন রাজনৈতিক দল আসবে, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আসবে, কিন্তু প্রশ্নটা সেখানেই থেকে যায় যে কোনো রাজনৈতিক দল যদি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি সেটা সেই সংগঠন হয় তখন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে। আপনি দেখেন প্রত্যেকটি মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা তার মতো করে দলীয় ক্যাডারে পরিণত করেছে এবং জনগণের ভোটের অধিকারকে হরণ করে নিয়েছে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই তো, তাই না? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 17 বছরের যুদ্ধ, নির্যাতন, নিপীড়ন, এই পথ যে আমরা অতিক্রম করে একটি নতুন বাংলাদেশের সূচনা হলো স্বৈরাচারের পতনের পর, এই বাংলাদেশ সূচনা করতে যে শুধু ছাত্র জনতা নয়, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনতা সকলে ঐক্যমতের ভিত্তিতে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং শেখ হাসিনা পতন হয়েছে। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস সাহেব এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্ব পেয়েছে কিসের জন্য? মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তৈরি করা। আমাদের কোনো আপত্তি নাই কোন দল আসলো গেল, এটা আমাদের কোনো বিষয় না। আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে স্বাগত জানাই, কিন্তু মানুষের যে কাঙ্ক্ষিত ভোটের অধিকার, জনগণ তার ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই সংস্কারের কথা প্রথম বিএনপি বলেছে। যদি আপনাকে জাতীয় নাগরিক কমিটির যে সহকারী মুখপাত্র আছেন তাসিন রিয়াজ, সে একটা প্রশ্ন করতে চায়, আপনি যদি তার প্রশ্নটা একটু উত্তর দেন। রিয়াজ। আচ্ছা নিপুণ আপা, আপনি যেটা বলছিলেন আসলে আমরা দেখেছি যে আপনার 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি ওনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিএনপি গঠিত হয়েছে। এটি কিন্তু আমাদের কাছে উদাহরণস্বরূপ আছে। আমি বলছি না যে এটি আমাদের জন্য সার্টিফিকেট হিসেবে কাজ করুক বা এটিকে আমরা সামনে রেখে নাহিদের উপদেষ্টা থাকা অবস্থায় দলে আসুক, এটা আমরা বলছি না, বাট এরকম একটা উদাহরণ তো আছে। আপনারা এই উদাহরণকে কিভাবে দেখছেন? দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছেন তখন কিন্তু একটা সিপাহী বিপ্লবের মাধ্যমে কিন্তু রাষ্ট্রের দায়িত্বভার তার উপর অর্পণ করা হয়েছিল। হ্যাঁ, তো ওই তৎকালীন সময়ে যখন সকল দলে রাজনীতি করার অধিকারকে হরণ করে বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিবুর সাহেব, সেই জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য কিন্তু বিএনপি সহ আরো অনেক রাজনৈতিক দল গঠিত হয়েছে। যদি আপনার বক্তব্য পরিষ্কার, আমি একটা বিরতিতে যাই। সেখানে আমাদের কথাটা কি, আমি তো শেষ করে নি। আমাদের প্রশ্নটা হচ্ছে সরকারের নিরপেক্ষতা নিয়ে। আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জনগণ প্রত্যাশা করে, প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যাশা করে এবং জনগণ চায় তার ম্যান্ডেটে তার সরকার গঠন হবে। সেই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, স্বয়ং উপদেষ্টা যদি, প্রধান উপদেষ্টা যদি কোনো একটি রাজনৈতিক দলের ব্যাপারে যদি পক্ষপাতিত্ব করেন কিংবা বক্তব্য স্বয়ং দিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার নিরপেক্ষতার প্রশ্ন চলে আসে। সেই জায়গায় বিএনপি বলছে, বিএনপি কিন্তু নতুন দল গঠন করা নিয়ে কোনো একদম পরিষ্কার নিপুণ রায় চৌধুরী। জ্যোতির্ময়তে একটা প্রশ্ন হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষায়িত সরকার, আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তাদের নিরপেক্ষ থাকার আইনি বাধ্যবাধকতা ছিল। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার, তারা কি আইনগতভাবে নিরপেক্ষ থাকতে বাধ্য? নিরপেক্ষ মানে সবার সঙ্গে একই রকম আচরণ করতে বাধ্য, নাকি যারা তাদেরকে নিয়োগ করলো প্রফেসর ইউনূসের ভাষায় তাদের প্রতি তার একটু পক্ষপাতিত্ব আইনগতভাবেই থাকার সুযোগ আছে? সেই ব্যাখ্যা শুনবো। তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিই। দর্শক স্বাগত আরেকবার। আমরা নতুন রাজনৈতিক দল নিয়ে কথা বলছি এবং সরকার নিরপেক্ষতাও প্রসঙ্গ। ব্যারিস্টার জ্যোতির্ময় পড়ো, এই সরকার নিরপেক্ষ হতে হবে বা নিরপেক্ষভাবে কাজ করবে এরকম কোন আইনি বাধ্যবাধকতা আছে, নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এই জাতীয় নাগরিক কমিটি তাদের যে এক্সটেন্ডেড ভার্সন সেটির প্রতি একটু পক্ষপাতিত্ব থাকতেই পারে, কারণ এটি তো তত্ত্বাবধায়ক সরকার না? এই বক্তব্যও কেউ দেন। দেখুন, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। এটা আসলে যতটা না আইনের প্রশ্ন, তার চাইতে বেশি নীতির প্রশ্ন। আইনে কোথাও তো আসলে এই ধরনের সরকারের অস্তিত্বই নেই, ফলে আইনে এই সরকারের কি থাকবে না থাকবে সেই প্রশ্নটাও আসলে অবান্তর। নৈতিকতার জায়গা থেকে আসলে ওনারা নিরপেক্ষ হবেন সেটাই হচ্ছে এক্সপেক্টেড, যে কারণে শিক্ষার্থীরা
শিক্ষার্থীরাও কিন্তু এই কথা বলছে। কদিন আগে দেখলাম যে সমন্বয়করাও বলছিল যে বিএনপির অমুক অমুক পজিশনের লোকগুলোকে ক্ষমতায় নেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেলের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, এই কথাগুলো তাদের মুখ থেকেই আসছে। তাইলে তাদের মুখ থেকে এটা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলে সমস্যা কি? যদি হচ্ছে পক্ষপাতের প্রশ্নই আসবে। যদি পক্ষপাত না থাকার বিষয় থাকে তাহলে তো আসলে কারো প্রতিই থাকবে না, সেটা শিক্ষার্থীদের প্রতিও না। যতক্ষণ পর্যন্ত আপনি একটা রোল প্লে করছেন হচ্ছে যেখানে আপনার সবার প্রতি নিউট্রালিটিটা হচ্ছে এক্সপেক্টেড, সেখানে আপনি আসলে শিক্ষার্থী আসলো নাকি অন্য কোনো রাজনৈতিক দল আসলো কারো প্রতিই আসলে পক্ষপাতিত্ব দেখানোর আপনার কোনো সুযোগ নেই। লতে সব কিছু লেখা থাকে না, সবগুলো হচ্ছে এক্সপ্রেস হয় না, ইমপ্লয়েড অনেকগুলো বিষয় থাকে, অনুচ্চারিত অনেকগুলো বিষয় থাকে, যেগুলো আইনের চর্চার মাধ্যমে গত 200-300 বছর ধরে আমাদের এই পার্টিকুলার এরিয়াতেও আসলে এস্টাবলিশড। ফলে এই নিরপেক্ষ থাকা, এই নিউট্রালিটিটা বজায় রাখার যে দায়, সেই দায়টা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টেরও আছে। সেটা তত্ত্বাবধায়ক সরকার হলেই যে কেবল হবে তা কিন্তু না। সেখানেও কি আসলে দাড়িকমা সহকারে কোথাও বলা আছে কোনো আইনে যে তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে? এটা হচ্ছে আমাদের ধারণাগত জায়গা থেকে, এবং এটা চর্চা, এটা কাস্টমসটাই তাই, ট্রেডিশনটাই তাই যে তারা হচ্ছে নিরপেক্ষ থাকবেন এবং কোনো পার্টিকুলার কোনো দলকে আসলে প্রেফারেন্স দেবেন না। এই জায়গায় নিপুণ রায় চৌধুরী যে কথাগুলো বললেন আমি ওনার সাথে আসলেই একমত। যখন আপনি রাষ্ট্রের এখনকার সময়ের যিনি সবচাইতে বড় পজিশনে আছেন, তিনি যখন পার্টিকুলারলি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে তাদের প্রতি আবার আশাবাদ ব্যক্ত করছেন, সেটা যদি ওনার ওই পজিশনে না থেকে এমনিতেই নিউট্রাল জায়গা থেকে কথা বলতেন তাহলে কিন্তু এটাকে সাধুবাদ জানানো, ব্যক্তি প্রফেসর ইউনূস বললে খুবই সাধুবাদ জানানোর মতো হতো। কিন্তু উনি ওই পোর্টফোলিও হোল্ড করার পরে যখন আবার একটা পার্টিকুলারলি একটা পলিটিক্যাল পার্টি আসছে সেটার জন্য বলেন, সেটা আসলে অ্যালার্মিং। এটা হয়তো উনি এইভাবে ডিফারেন্সিয়েট না করে হয়তো বলে ফেলেছেন। কিন্তু আমাদের ওভারঅল যে জায়গাটা, ওনার কথার মধ্যে পক্ষপাত ছিল সেটা তো খুবই স্পষ্ট, কিন্তু এই ওনার কথার যে মৌলিক যে বিষয়টা, কনটেক্সটটা, সেটা হচ্ছে একটা নতুন রাজনৈতিক দল, শিক্ষার্থীদের একটা দল আসা প্রয়োজন। সেইটাতে ধরেন আমার মনে হয় না খুব বেশি মানুষ মাইন্ড করবে বা এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে যে শিক্ষার্থীরা তো তাদের রাজনৈতিক দল করতেই পারে। কারণ তারা রাজনীতির প্রশ্ন যেটা তারা যেভাবে তুলেছে অন্তত 24-এর এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময়, অনেকগুলো তাদের পুরো ব্যাপারটাই তো আসলে একটা রাজনৈতিক প্রশ্নকে দাঁড় করিয়ে দিয়েছে পুরোপুরি পুরো দেশটাকে, এবং সংস্কারের প্রশ্ন। সেই সংস্কারের প্রশ্নটা আসলে তারা নিজেরা কিভাবে ডিল করতে চায় সেটাও তো আসলে টেস্ট হওয়ার ব্যাপার আছে। তাদের নিজেদেরও টেস্ট করার ব্যাপার আছে, তাদেরকে আমাদের জনগণেরও টেস্ট করার ব্যাপার আছে যে আসলে তারা কতটুকু করতে পারে, নাকি সবটাই ফাঁপা, সবটাই আওয়াজ। তো এখন ওই জায়গাটাতে তাদের নতুন রাজনৈতিক দল আসলে বরং আমরা সাধুবাদই জানাবো, কিন্তু ওই নিউট্রালিটিটাও যেন থাকে। জি তাসিন, ধরেন এই যে যদি আমাদের শিক্ষার্থীদের ভেতর থেকে যারা উপদেষ্টা হয়েছেন, নাহিদ কিংবা আসিফের পদত্যাগের খবর, যদিও নাহিদের সঙ্গে আজকে আমাদের কথা হয়েছে, উনি বলেছেন এরকম কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা ধরে নিচ্ছি যদি মিড ফেব্রুয়ারিতে আপনারা নতুন দলের ঘোষণা দেন এবং তার আগে যদি আমাদের দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফ পদত্যাগও করেন, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে 2007 সালের যে 111 সরকার ছিল সেই সময়ে ডক্টর আকবর আলী খান, হাসান মাসুদ চৌধুরী, সুলতানা কামাল সহ আরও একজন উপদেষ্টা, মোট 4 জন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন। তখন তারা বের হয়ে যদি তারা একটা রাজনৈতিক দল করতেন তাহলে সেই দলটি কি খুব গ্রহণযোগ্যতা পেত? আমি বলছি নাহিদ বা আসিফ যদি বের হয়, যেহেতু দুটোর প্রেক্ষাপট আলাদা সেটা আমি জানি এবং মানিও। এক্স্যাক্টলি, মানে উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন। এটা কমপ্লিটলি ডিফারেন্ট মানে কনটেক্সট। আপনার 111-এর কনটেক্সট তো আমরা তখন মানে রাজনীতিটাকে বোঝা শুরু করেছি কেবল, তারপর তো কিছুটা বইপত্রে পড়াশোনা করেছি। ওই কনটেক্সটের সাথে এই কনটেক্সটের আসলে কোনোভাবে মিলানোর সুযোগ নেই। এটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, যে গণঅভ্যুত্থানটা হয়েছে এটা নতুন করে বলার কিছু নাই। একেবারে সারা বাংলাদেশের আপামর জনতা যে গণঅভ্যুত্থানটাকে সংগঠিত করেছে এবং যাদের নেতৃত্বে সংগঠিত করেছে, আপনি দেখেন নাহিদ, উপদেষ্টা নাহিদের কথা যদি বলি, তার গ্রহণযোগ্যতার জায়গাটা কেমন। মানে আমি প্রমোশনের জন্য বলছি না, আমি ফ্যাক্ট বলছি। মানে আমি জাতীয় নাগরিক কমিটি হিসাবে বলছি না, আমি ধরেন সাধারণ জনগণ হিসাবেই বলছি। আপনার নাহিদ যদি উপদেষ্টাতেও থাকেন, তাকে যেভাবে করে মানুষ মানে সাদরে গ্রহণ করবে, তার যে কোনো ধরনের চিন্তাকে মানুষ হচ্ছে ওয়েলকাম করবে। আর নাহিদ যদি উপদেষ্টা মণ্ডলীর বা উপদেষ্টা প্যানেলে নাও থাকেন, তিনি যখন কোনো একটা রাজনৈতিক বয়ান নিয়ে বা রাজনৈতিক কোনো একটা উদ্যোগ নিয়ে যখন মানুষের কাছে যাবেন, আমার মনে হয় না যে নাহিদকে অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করতে মানুষ হচ্ছে কোনো রকম কুণ্ঠাবোধ করবে। এখন প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে যে 111-এর সাথে এটার তুলনাটা আসলে কোথায় হবে। 111-এর কনটেক্সটে তো আসলে আমরা ষড়যন্ত্র তত্ত্ব ছাড়া অন্য কিছু দেখিনি কখনো। কিন্তু দেখেন এইখানে যে উদ্যোগটা তৈরি হওয়ার কথা হচ্ছে,
যেই কথাটা জাতীয় নাগরিক কমিটি বলছে, তারা কিন্তু বাংলাদেশের প্রশ্নে রাজনীতি করতে চায়, তারা কিন্তু বিভাজন মুক্ত রাজনীতি করতে চায়, তারা কিন্তু এই যে এত বছরের ঘুণে খাওয়া যে রাজনৈতিক চর্চা, এই ভোটের মাঠ দখল, কখনো হচ্ছে আপনার এই আপনার টেন্ডারবাজি, কখনো হচ্ছে আপনার এই ঘাটমার্ট দখলের যে রাজনীতির যে চর্চা, এত বছর ধরে চলে আসার যে চর্চা, এটাকে কিন্তু চ্যালেঞ্জ করার জন্য জাতীয় নাগরিক কমিটি কথা বলছে। তো এই সুন্দর উদ্যোগকে নিয়ে তো নাহিদ যদি চায় সে কিন্তু এটাকে নিয়ে সামনে এগোতেই পারে। এবং সেটা কোথাও কি মনে হয় যে কিছু মিস্টেক বা সময়টা পরে হয়ে গেছে? ধরেন যে ফরম্যাটের সরকার আপনি গঠন করেছেন 8 আগস্টে, তারপর পরে ধরেন জুলাই ঘোষণাপত্র নিয়ে এখনো চূড়ান্ত কোনো সুরাহা হলো না এর সঙ্গে রাজনৈতিক দলগুলো, ফলে কারিগরি অথবা টেকনিক্যাল কিছু মিস্টেক বুঝে বা না বুঝে কি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও করে ফেলেছে, যার কারণে এখন এই প্রশ্নগুলোর তোলার সুযোগ সমালোচকরা পাচ্ছে? ওকে, এটা আমি ব্যক্তিগত জায়গা থেকে উত্তর দিতে পারি আপনাকে। ইতিমধ্যে নাহিদ ভাইয়ের যে স্ট্যাটাসটা ভাইরাল হয়েছে, এটাতে কিন্তু উনি অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। বিপ্লবী সরকার কেন হলো না, জাতীয় সরকার কেন হলো না, কেন এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট হলো, সেখানে বাকি দলগুলোর অবস্থান কেমন ছিল, কি ধরনের কমেন্ট তারা করেছে, ওই রাইট অন দ্যাট মোমেন্ট, এগুলো নিয়ে তিনি বলেছেন। তবে আমরা যেটা বিশ্বাস করেছি সেটা হচ্ছে যে দেখেন, এ ধরনের গণঅভ্যুত্থানের পর ডেফিনেটলি একটা বিপ্লবী সরকার হওয়াটাই যৌক্তিক ছিল। এবং বিপ্লবী সরকার হলেই কেবল এই যে দেখেন আমরা এখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের নিউজ পাচ্ছি, অমুক এসপি যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি আগের জায়গাটাতেই বহাল তবিয়তে আছেন, অমুক সচিব তিনি তার জায়গাতে আছেন, এই ধরনের বক্তব্যগুলো তখন কিন্তু আসতো না, প্রশাসনিক সংস্কারটা খুবই স্বাভাবিকভাবেই। তো এটা মানে বিপ্লবী সরকার হলে যেটা হতো, গভর্নমেন্ট যেই লেজিটিমেসিটা পেত সেই জায়গাটা থেকে আসলে তখন ওই যে প্রোক্লেমেশন নিয়ে নতুন ধরনের বিতর্ক, রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে নতুন ধরনের বিতর্ক, এই ইন্টারিম গভর্নমেন্টের আসলে সাংবিধানিক সক্ষমতাটা কত দূর আছে, সাংবিধানিকভাবে এই গভর্নমেন্টটা কতটুকু লেজিটিমেট, এই ধরনের প্রশ্ন বা এই ধরনের বিতর্কের ঊর্ধ্বে আমরা থাকতে পারতাম। তবে এখন পর্যন্ত যে জায়গাটাতে আমরা আছি, দেখেন আমরা একটা ব্যাপার খুব স্পষ্ট করে বলতে চাই, যতগুলো দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি একত্রে করেছে, প্রত্যেকটি দাবি কিন্তু আপনার সরাসরি এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যুক্ত দাবি ছিল। আপনি রাষ্ট্রপতিকে এখনো রেখে দিয়েছেন, মানে ক্যান ইউ ইমাজিন দ্যাট যে একটা রাষ্ট্রের সেগুলো মীমাংসিত, মানে এটা নিয়ে আসলে আমি একদম শেষমে নিপুণ আপা আপনি যদি শুনতে পান, আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে আপনারা তো ধরেন সেই 2014, 2018, 2024-এর জানুয়ারি নির্বাচন, সেগুলো আপনারা এক ধরনের মানে সহ্যই তো করেছেন, মানে প্রকৃত নির্বাচন হয়নি, বিএনপি সেখানে গুম খুন নানান ইত্যাদি ইত্যাদি শিকার হয়েছে, সেগুলো সত্যি হাজার হাজার মামলা। ফলে অনেকের প্রশ্ন হচ্ছে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারটাকে কেউ এইভাবে আমাদের কুসুম কুসুম সংস্কার নয়, সেটা প্রকৃত সংস্কারের জন্য এই সরকারকে, প্রফেসর ইউনূসের যে সরকার সেটা আপনাদেরও মনোনীত সরকার, আরেকটু সময় দিলে আসলে বিএনপির কি সংকট হবে, নাকি 6 মাস নির্বাচনটা পেছালে জাতীয় নাগরিক কমিটি এমন শক্তিশালী হয়ে যাবে তারা বিএনপিকে সংসদ নির্বাচনে পরাজিত করে ফেলতে পারে? দেখুন 6 মাস কেন, মানে বাংলাদেশের প্রশ্নে আমরা কিন্তু ধৈর্য ধারণ করতে রাজি, হ্যাঁ, কিন্তু একটি অনির্বাচিত সরকার দিয়ে আপনি সব সংস্কার করতে পারবেন না। তো একটা জনগণের প্রত্যাশিত যে জায়গাটার জন্য এই গণ অভ্যর্থনা সংগঠিত হয়েছে, সেটা কেন? ওই যে গণতান্ত্রিক অধিকারের জায়গাটা না থাকার কারণে আপনার স্বেচ্ছাচারিতায় এবং রাষ্ট্র কাঠামোকে এক ধরনের ধ্বংস করে দিয়ে নিজেদের দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছে। সেই জায়গা থেকে তো এই গণ অভ্যর্থনা। তো এই জায়গাটাকে আপনার জনগণের আস্থার জায়গায় এখন ডক্টর ইউনূস সাহেব দাঁড়িয়ে আছে, মানে শেষ গণতন্ত্রের শেষ আশ্রয়স্থল হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। এখানে একটা অর্পিত দায়িত্ব, জনগণের একটা অর্পিত দায়িত্ব তার উপর দেওয়া হয়েছে, সেটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটিকে যাতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই জনগণের এই লড়াইটাকে যেন ব্যর্থ হতে না দেয়। এবং সেইখানে কিন্তু ডক্টর ইউনূস সাহেবেরও সফলতা ব্যর্থতা নির্ভর করবে। এখন ডক্টর ইউনূস সাহেব এখন প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু রাষ্ট্রের দায়িত্ব অর্পণ মানে ভার গ্রহণ করেছেন। এখন তিনি যদি ব্যর্থ হয়, এখানে ডক্টর ইউনূস সাহেব ব্যর্থ না, এটা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। তো বাংলাদেশ যাতে ব্যর্থ না হয়, জনগণের প্রত্যাশার জায়গাটা যাতে ব্যর্থ না হয়, তার জন্য কিন্তু আমরা বারবার করে বলছি যত দ্রুত সম্ভব ন্যূনতম মানে সংস্কার করে জনগণের সরকার, দাদা আপনি কি 30 সেকেন্ড একটু কিছু অ্যাড করবেন? মানে আপনিও কি দ্রুত নির্বাচনই এখন সব সমস্যার সমাধান মনে করেন?
আমার কাছে মনে হয় না, আমি বরঞ্চ অনেক বেশি সংস্কারের জায়গাগুলো সত্যিকার অর্থে কতটুকু হচ্ছে সেই জায়গায় এমফাসাইজ দেওয়াতে আগ্রহী। কিছু সংস্কার আসলে দীর্ঘমেয়াদী, কিছু সংস্কার আসলে খুব স্বল্প মেয়াদির মধ্যে করতে হবে। যেগুলো আমাদের সবচাইতে বড় এখনও বেশি ব্যথার বিষয় সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে আমরা এখনও গ্রিপে আনতে পারিনি। এমন উদ্ভট সব ঘটনা ঘটছে যেগুলো আমরা এমনকি আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের সময়ও আমরা অনেক ক্ষেত্রে দেখিনি। নারীদের ফুটবল খেলা বন্ধ করার জন্য উস্কানিগুলো দিচ্ছেন ইউএনও স্বয়ং। এই কথাগুলো যখন আমাদের মাঝে আসছে বিভিন্ন মাধ্যমে, ফলে আমরা তো আসলে চিন্তার মধ্যে পড়ে গেছি যে আসলে হু ইজ রানিং দ্য শো। এখন এই জায়গাগুলো খুব স্ট্রিক্টলি আমার মনে হয় হাত দেওয়া খুবই জরুরি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অনেক ধন্যবাদ তাহসিন রিয়াজ, ধন্যবাদ নিপুণ রায়চৌধুরী। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন সবাই।